জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে। 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করছে। ভেতরে প্রস্তুতি চলছে এক ঐতিহাসিক আয়োজনের, আর সেই কনসার্টের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটি দেশ যার নাম তখনও বিশ্বের অধিকাংশ মানুষ ঠিকমতো উচ্চারণই করতে পারে না, বাংলাদেশ। সেদিন জর্জ হ্যারিসন কনসার্টে গিয়েছিলেন, বাজিয়েছিলেন, অর্থ সংগ্রহ করেছিলেন, কিন্তু হয়তো তিনি নিজেও জানতেন না পৃথিবীর অন্য প্রান্তে সদ্য স্বাধীন হওয়া একটি দেশে তার সেই উদ্যোগ শুধু জীবন বাঁচাবে না, একদিন একটি নতুন সঙ্গীত সংস্কৃতির জন্মকেও প্রভাবিত করবে। সেই গল্পের এক গুরুত্বপূর্ণ চরিত্রের নাম আজম খান। আজম খানকে আমরা সাধারণত বাংলাদেশের প্রথম পপ তারকা হিসেবে জানি, কিন্তু তার গল্পকে যদি শুধু ঢাকা, বাংলাদেশ কিংবা বাংলা গানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় তাহলে গল্পের অর্ধেকই বলা হয়। কারণ আজম খান এমন এক প্রজন্মের প্রতিনিধি যারা স্বাধীন বাংলাদেশের জন্মের সঙ্গে সঙ্গে পৃথিবীর সঙ্গীতের নতুন দরজাও খুলতে দেখেছিল। 70-এর দশকের শুরুতে পশ্চিমা বিশ্বে এক সাংস্কৃতিক বিস্ফোরণ ঘটছে। রক সঙ্গীত বদলে যাচ্ছে, বিটলস পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যান্ডে পরিণত হয়েছে সে সময়টিতেই। তরুণরা গিটার হাতে নিজেদের ভাষায় কথা বলতে শিখছে। সঙ্গীত আর শুধু বিনোদন নয়, এটি হয়ে উঠেছিল পরিচয়, প্রতিবাদ এবং আত্মপ্রকাশের ভাষা। বাংলাদেশ তখন সদ্য স্বাধীন, যুদ্ধ বিধ্বস্ত, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন পরিচয়ের খোঁজে রয়েছে। এই দুই পৃথিবী, একটি লিভারপুলের, অন্যটি ঢাকার, অদ্ভুতভাবে এসে মিলিত হয়। আজম খান ছিলেন সেই মিলনেরই সন্তান। তিনি পশ্চিমা সঙ্গীত শুনতেন, বিটলস তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। শুনতেন রোলিং স্টোনস, বিশেষ করে জর্জ হ্যারিসনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। এটি নিছক সঙ্গীতগত পছন্দ ছিল না। বাংলাদেশের জন্য জর্জ হ্যারিসন ছিলেন এক ভিন্ন ধরনের নায়ক। যখন বিশ্বের বড় অংশ পূর্ব পাকিস্তানের মানবিক বিপর্যয় সম্পর্কে জানত না, তখন হ্যারিসন বাংলাদেশের জন্য কণ্ঠ তুলেছিলেন। একজন ব্রিটিশ রকস্টার এবং একজন নবজাতক দেশের মধ্যে এমন সম্পর্ক ইতিহাসে খুব কমই দেখা যায়। আজম খানের প্রজন্ম এই ঘটনাকে শুধু সংবাদ হিসেবে দেখেনি, তারা এটিকে অনুভব করতে পেরেছিলেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল ধারণা তৈরি হয়। অনেকে মনে করেন পশ্চিমা সঙ্গীতের প্রভাবে আজম খান পশ্চিমা ধাঁচের গান বানিয়েছিলেন। বাস্তবতা ঠিক উল্টো। তিনি পশ্চিমা সুরের কাঠামো নিয়েছিলেন, কিন্তু গল্পগুলো রেখেছিলেন একেবারে বাংলাদেশের। এটাই তাকে অনন্য করে তুলেছিল। বিটলস কখনো রেল লাইনের ওই বস্তিতে লিখতে পারত না, কারণ সেই গল্প লন্ডনের নয়, সেই গল্প ঢাকার বস্তির, রেল লাইনের, শহরের অদৃশ্য মানুষের। আজম খান গিটার নিয়েছিলেন পশ্চিম থেকে, কিন্তু আত্মা নিয়েছিলেন বাংলার মাটি থেকে। এ কারণেই তার গানগুলো নকল পশ্চিমা সঙ্গীত হয়ে ওঠেনি, বরং একটি নতুন ভাষা তৈরি করেছিল, এক ধরনের বাংলাদেশি পপ, যেখানে রক গিটারের পাশে বেঁচে থাকে আমাদের ভাষা, ড্রামের পাশে বেঁচে থাকে আমাদের শহরের ধুলো, আর পশ্চিমা কর্ড প্রোগ্রেশনের ভেতরে ঢুকে পড়ে বাংলাদেশের বাস্তবতা। আজ যখন আমরা বাংলা ব্যান্ড সঙ্গীত বলি তখন বিষয়টি স্বাভাবিক মনে হয়, কিন্তু কোনো এক সময় এই ধারাটির অস্তিত্বই ছিল না। কেউ না কেউ প্রথমবারের মতো গিটার হাতে দাঁড়িয়ে ভেবেছিল, আমি বাংলা ভাষায় আমার নিজের মানুষের গল্প বলবো। আজম খান ছিলেন সেই মানুষদের একজন। জর্জ হ্যারিসন কখনো আজম খানের সঙ্গে মঞ্চ ভাগ করেননি, তাদের দেখা হয়েছিল বলেও কোনো প্রমাণ নেই। তবু ইতিহাসের গভীরে কোথাও দুজন মানুষের মধ্যে একটি অদৃশ্য সংযোগ রয়ে গেছে। একজন পৃথিবীকে বাংলাদেশের কথা শুনিয়েছিলেন, আরেকজন বাংলাদেশকে নিজের কণ্ঠে কথা বলতে শিখিয়েছিলেন। একজন কনসার্ট আয়োজন করেছিলেন বাংলাদেশের জন্য, আরেকজন বাংলাদেশের সঙ্গীতকে নতুন যুগে নিয়ে গিয়েছিলেন। তাদের গল্প দুটি আলাদা, কিন্তু মাঝখানে যে সেতুটি রয়েছে তার নাম সঙ্গীত। আর সেই সেতুর ওপর দিয়ে হেঁটে বাংলাদেশ এখন পৌঁছে গেছে আধুনিক পপ সংস্কৃতির যুগে।